5 আগস্টের এই পরিবর্তন বা বিপ্লব না হলে হয়তোবা আজকেও আমরা আমাদের এই অধিকার ফেরত পেতাম না। এই জন্য আমি বিশেষভাবে জুলাই এবং আগস্টের বিপ্লবীদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। জাতিকে মুক্ত করতে গিয়ে, ফ্যাসিবাদের অভিশাপ থেকে মুক্ত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আহত এবং পঙ্গু যারা হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার এবং সুস্থতার নিয়ামত দান করুন। এই যারা জীবন বাজি রেখে একটা পরিবর্তনের জন্য লড়াই করেছিল, তারা শুধুমাত্র ফ্যাসিজমকে বিদায় করার জন্য লড়াই করেনি, বরঞ্চ ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ গড়ার জন্য লড়াই করেছিল। আনফরচুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু সেই নির্বাচনটি কিভাবে অনুষ্ঠিত হবে? এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামী রয়েছে ঐতিহাসিক একটি অবদান, জাতি যেটা স্মরণ করে এবং এই মুহূর্তে বেশি মনে পড়ে। এই জাতি স্বাধীনতার পর যখন জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছিল না, একটা স্লোগান ছিল হুন্ডা গুন্ডা ঠান্ডা। এই পর্যায়ে যখন নির্বাচন চলে গিয়েছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির, অন্যতম ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জিএস জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি এই অন্ধকার জগৎকে ফর্সা করার জন্য জাতির সামনে কেয়ারটেকার সরকারের ফর্মুলা তিনি দিয়েছিলেন। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসনামলের পতন হলে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, কার্যত তার দেওয়া ফর্মুলার ভিত্তিতেই অনুষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয়ে থাকে এটাই ছিল সবচেয়ে ফেয়ার ইলেকশন। এরপরেও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল 96 সালের একটা বিশেষ পার্লামেন্টের মাধ্যমে। এর ভিত্তিতে 96 ইলেকশন হলো, 2001-এর ইলেকশন হলো, এমনকি কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে 2018 ইলেকশন হলো, কিন্তু তারপরেই শেষ। 9-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসার পরে তারা আদালতকে ব্যবহার করে একটা পারভার্টেড রায়ের মাধ্যমে কেয়ারটেকার ব্যবস্থাকে সংবিধান থেকে খতম করে দেওয়া হবে। তাও সেই রায়ে যে রিকমেন্ডেশন ছিল, আওয়ামী লীগ সরকার ওটাও মানেনি। এই কেয়ারটেকার ব্যবস্থা থাকবে কি থাকবে না, এই নিয়ে আদালতের পক্ষ থেকে এমিকাস কিউরিদের মতামত চাওয়া হয়েছিল। অধিকাংশ এমিকাস কিউরি সেখানে মতামত দিয়েছিলেন এটা থাকা উচিত, বাঞ্ছনীয়। আদালত তার তোয়াক্কা করেন না করেই সরকারের অসৎ ইচ্ছা পূরণ করেছে। উদ্দেশ্য ছিল এই ব্যবস্থা নির্মূল করে দিয়ে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের ক্ষমতার মালিক বানানো। সেই অসৎ উদ্দেশ্যেই, যাতে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে, যাতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সমতল মাঠ তৈরি না হয়, এই জন্যই কেয়ারটেকার ব্যবস্থাকে খতম করা হয়েছিল এবং কার্যত তারই দুঃখজনক পরিণতি বাংলাদেশ গত 15.5 বছর প্রত্যক্ষ করেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে 3টি নির্বাচন হয়েছে, সেখানে যেখানে কোনো কেয়ারটেকার ব্যবস্থা ছিল না। 14 সালের নির্বাচনে সবাই আমরা জানি 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের দিনের আগেই প্রার্থীরা নির্বাচিত বলে ঘোষিত হয়েছিলেন এবং তারা সকলেই ছিলেন আওয়ামী লীগের। এই আসনগুলোতে রাজনৈতিক দলের কাউকে সেখানে নমিনেশন পর্যন্ত সাবমিট করতে দেয়নি আওয়ামী লীগের লোকেরা, জোর করে তাদেরকে বিরত রেখেছিল। শেষ পর্যন্ত এই নির্বাচনটি বিরোধী দল প্রত্যাখ্যান করেছিল, নির্বাচনে অংশগ্রহণ করেনি। 18 সালে তারা বলল যে আমরা ফেয়ার ইলেকশন দেব। অনেক কূটনৈতিক বন্ধুরা আমাদেরকে বললেন তাদেরকে পরীক্ষা করো তারা ফেয়ার ইলেকশন দেয় কিনা। আর তৎকালীন প্রধানমন্ত্রী বললেন আমি অমুকের মেয়ে, আমি কথা দিলে কথা রাখি, আমি জাতিকে ফেয়ার ইলেকশন অবশ্যই উপহার দেব। আপনারা আমার উপর আস্থা রাখুন। আমাদের আস্থা ছিল কিনা আমি এটা বলতে যাচ্ছি না, কিন্তু রাজনৈতিক দলগুলা কৌশলগত কারণে সেদিন তাদের উপরে আস্থা রেখেছিলেন। সেই আস্থার প্রতিদান তারা দিয়েছিলেন চমৎকারভাবে। ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করার ধৈর্যটুকু তাদের ছিল না, আত্মবিশ্বাস ছিল না। সমস্ত প্রশাসন তাদের নিয়ন্ত্রণে ছিল, মাঠ সাজানো ছিল, পরিবেশ অনুকূলে ছিল। বিরোধী দলের প্রার্থীদেরকে গড় থেকে বের হতে দেওয়া হয়নি। আমাদের দলেরই 12 জন প্রার্থীকে জেলে রাখা হয়েছিল 23 জনের মধ্যে।
এরকম বিএনপির বিপুল পরিমাণ প্রার্থীকে জেলে পুরা হয়েছিল, ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। অনেক ভেটেরান রাজনীতিবিদকে এক পায়ে এক কদম চলে জনগণের কাছে যেতে দেওয়া হয়নি, তাতেও কোনো বিশ্বাস ছিল না সেই নির্বাচনে জেতার। এই জন্য ধৈর্য হারিয়ে আগের রাতেই তারা সামাল দিয়ে ফেলেছেন সব কিছু। সেই নির্বাচনকে জাতি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে এই ইলেকশন অফ মিডনাইট, নিশিরাতের ইলেকশন। সম্মানিত বন্ধুগণ, এরপরে 24 আসলো, আরও ভয়াবহ অবস্থা। কোথাও বিরোধী দলকে দাঁড়াতে বা পা রাখার সুযোগ দেওয়া হলো না, সব রাস্তা রুদ্ধ বন্ধ। এই অবস্থায় যে নির্বাচন হয়েছিল সেখানে এখন আর দল এবং প্রার্থী খুঁজে পাওয়া যায় না। তখন আরেকটা বিচিত্র দৃশ্য রাজনৈতিক প্রেক্ষাপটে ভেসে উঠল। আওয়ামী লীগ নিজের দল এবং সিম্বল দিয়ে একজনকে দাঁড় করাইল, আবার দলের ভিতর থেকে আরেকজনকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করালো। এই নির্বাচনকে জনগণ বলেছে আমি এবং দামির নির্বাচন। আমি মানে আওয়ামী লীগ, দামি মানে তাদের লোক। এই নির্বাচন হওয়ার পরে তারা ঘোষণা দিলেন 41 সাল পর্যন্ত বাংলাদেশ থাকবে তাদের দখলে। আমরা তখন জেলে, অনেক দিন ধরেই জেলে ছিলাম। রাজনৈতিক বন্ধুরা কনফিউশনে পড়েছেন কেউ কেউ, এই জাতির বোধে আর কোনো মুক্তির পথ খোলা নেই, দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো না, এরকম একটি ফার্সিক্যাল ইলেকশনের পরেই আল্লাহ তাআলা এই জাতিকে মুক্তির রাস্তা দেখাতে শুরু করলেন। আমাদের সন্তান, আমাদের ছেলেমেয়েরা তারা তাদের একটি মামুলি ছোট্ট অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল, কিন্তু সেটাকেও নির্মম কায়দায় দমন করতে গিয়ে এইখানে এই সরকারের পচা সামুখে পা কেটেছে। তারা ধারণা করেছিলেন অতীতের ন্যায্য সঙ্গত সকল আন্দোলনকে যেভাবে গায়ের জোরে তারা দমিয়ে দিয়েছেন, এবারেরটাও তারা সেইভাবে পারবেন, কিন্তু এটি আর হয়ে ওঠেনি। সন্তানদের মা বাবারা, সঙ্গীরা, শিশুরা যখন রাস্তায় নেমে এসেছে যে মরলে পুরা জাতি একসাথে মরব, এটি হবে আমাদের মরণপণ যুদ্ধ এই অক্টোপাসের পেট থেকে বের হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত সরকারের পতন হয়েছে অপমানজনকভাবে, এবং এই প্রথম বাংলাদেশ লক্ষ্য করল একটা সরকারের পতনের পর সরকারের দায়িত্বশীল নেতৃবৃন্দ দেশে থাকার সাহস করতে পারলেন না। এর আগেও আন্দোলনের মুখে অনেক সরকারের পতন হয়েছে, কিন্তু দেশ ছেড়ে এইভাবে কেউ পালান। তাদের অপরাধের মাত্রা কি পরিমাণ ছিল এখান থেকে এটা অনুমান করা যায়। জাতি আশ্বস্ত হয়েছিল, যাক জ্বালাইয়া হলেও গেল, তো এখন দেখা যায় না, যায় না তো লেগেই আছে। ওই পা ভাঙ্গা ল্যাংড়া ভূত এখনো মাঝে মাঝে এসে উকিঝুঁকি দেয়, বিভিন্ন কায়দায়, আকারে, ইঙ্গিতে, অপার থেকে উস্কানিমূলক নির্দেশনা আসে। এই সব নিয়ে আমরা জাতি হিসাবে রাজনীতির একটা বাঁক অতিক্রম করছি। আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক বেকার, এবং তাদের অধিকাংশ শিক্ষিত। শিক্ষিত হয়ে কেন বেকার থাকবে? শিক্ষিত লোকগুলা তো 1 মিনিটের জন্য বেকার থাকার কথা না। এর মূল কারণ হলো জাতিকে মূর্খ বানায় রাখার জন্য, জাতিকে চোখের আলো কেড়ে নেওয়ার জন্য যেই রকম শিক্ষা দরকার ছিল 15.5 বৎসরে সেই শিক্ষা, সেই কুশিক্ষাই তারা জাতিকে দিয়েছে। এই জন্য আমাদের যুবকদেরকে এখন বেকারত্বের অভিশাপ বুকে নিয়ে এখান থেকে ওখানে ছোটাছুটি করতে হবে।